নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা এর আগে হয়তো ক্লাস 9-এ স্টেটমেন্টটা পড়েছিলাম, সেখানে কিছু তার এক্সপ্লেনেশনও করেছিলাম। সেকেন্ড লয়ের স্টেটমেন্টটা কী ছিল, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এখন দেখো ওইখানে একটা কথা মাঝখানে হয়তো উল্লেখ করা থাকে যে একটা নির্দিষ্ট ভরের, আমি একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কি হয় না ভরবেগের পরিবর্তন হয়। সেই ভরবেগের পরিবর্তনটা কি হবে, ভরবেগের পরিবর্তনটা প্রযুক্ত বলের সমানুপাতিক হবে এবং বল যেদিকে ক্রিয়াশীল হবে ভরবেগের পরিবর্তনটাও সেই দিকে হবে। তার মানে ধরো আমি যদি বলি যে এম ভরের একটা বস্তু, এই এম ভরের বস্তুটা আমি লেফট টু রাইট সাইডে আমি একটা ফোর্স এ প্রয়োগ করেছি, বা পি যদি আমি পি মানের বল বা এক মানের বল যদি প্রয়োগ করি, তাহলে বলছে যে এই যে বল প্রয়োগের ফলে এর ধরো বস্তুটার ইউ ছিল প্রাথমিক বেগ, টি সময় পরে এর ধরো বেগ হলো ভি, এটা টি টাইম আফটার এর বেগটা হলো ভি, তাহলে হচ্ছে পি প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তন এর হার। তাহলে ভরবেগের পরিবর্তন, এর ভরবেগ কত হয়েছে এখন এমভি, এর ছিল কত ভরবেগ এম ইউ, তাহলে পরিবর্তনের হার কত হলো না এমভি মাইনাস এম ইউ হলো পরিবর্তন। এবার তার হার যদি বলি তাহলে বাই টি, অর্থাৎ যেটা আমরা এক কথা লিখি যে টি প্রপোর্শনাল টু এম ইন্টু এ। এটা হলো যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হলে বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এখানে দেখো ভরবেগের পরিবর্তনের হার যে কথাটা, সেই কথাটায় আমরা যদি এটাকে যদি এরকম করে লিখি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, তো এটার সমান আমরা জানি এম ইন্টু এ। এখন দেখো প্রযুক্ত বলটা যেদিকে, এখানে যদি আমি পিটাকে অর্থাৎ ফোর্সটাকে, প্রযুক্ত বল ফোর্সটাকে যদি আমি ভেক্টর হিসেবে নিই, তাহলে দেখো এই যে ভেক্টর, সেই ভেক্টরটা মাস নিশ্চয়ই এখানে একটা স্কেলার রাশি, ভরটা স্কেলার রাশি, তাহলে এখানে দেখো অ্যাক্সিলারেশন যেটা রয়েছে সেই অ্যাক্সিলারেশনটা আবার একটা ভেক্টর রাশি। তাহলে দেখো পি ভেক্টর এ ভেক্টর, অর্থাৎ পি এর জন্য এটা তৈরি হলো, তাহলে পি এর যে অভিমুখ এরও তাই অভিমুখ, তার জন্যেই ওই আমরা যেটা ভরবেগের পরিবর্তনটাও সেই অভিমুখেই হচ্ছে, সেই কথাটা যেটা বলছিলাম। তাহলে এখানে এর অভিমুখটা এই পি এর অভিমুখের দিকে, অর্থাৎ এদিকে যদি আমি পি অ্যাপ্লাই করি তাহলে তার ভরবেগের পরিবর্তনটাও হবে এই অভিমুখে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে। তাহলে এখন আমরা কি শিখলাম, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এখন আগের যেটা আমরা প্রথম গতিসূত্র, সেই প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো বিষয়ের ধারণা পেয়েছিলাম। একটাকে বলেছিলাম যে বল কি, সেকেন্ড যেটা পেয়েছিলাম জাড্ডের ধারণা, সেই জাড্ড থেকে বলেছিলাম স্থিতিজাড্য গতিজাড্য বিষয়গুলো কি সেগুলো আমরা জেনেছিলাম। এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো বিষয় সেরকম জানা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে ওখানে দেখো আমরা বল কি সেটা শিখেছিলাম, যে কোনো বস্তুর উপরে যা প্রয়োগ করলে বস্তুর অবস্থার বা অবস্থানের পরিবর্তন হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বলা হয়েছিল বল। কিন্তু আমি ধরো এই কলমটাকে সরাতে গেলে আমাকে কতটা বল প্রয়োগ করতে হবে, বা আমি যদি একটা চেয়ারকে সরাতে যাই কতটা বল প্রয়োগ করতে হবে, বা আমি যদি ধরো একটা বড় টেবিলকে সরাতে চাই
এক বালতি জলকে সরাতে চাই, যে কোনো পদার্থকে যদি সরাতে চাই, তাহলে কতটা পরিমাণে বলটা প্রয়োগ করতে হবে সেই বলের পরিমাণ সম্পর্কে কিন্তু ওই ফার্স্ট লয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো এখানে ফার্স্ট অফ অল যেটা জানা যায় সেটা হচ্ছে বলের সেকেন্ড ল থেকে যেটা জানা যায় পরিমাপ। আর 2 নম্বরে এই যে একটু আগেই যখন স্টেটমেন্টটা বললাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম ভরবেগ। তাহলে এখানে ভরবেগের ধারণা পাওয়া যায়। একটা হচ্ছে ভরবেগের ধারণা আর একটা হচ্ছে বলের পরিমাপ। তো ফার্স্ট অফ অল আমি ভরবেগের ধারণা আগে জানি। ভরবেগটা কি না, খুব সাধারণ হিসেবে যদি আমি কথাটাকে বলি যে ভরবেগ, এই কথাটাকে যদি আমি দুটো আলাদা আলাদা করে লিখি, ভর আর বেগ, এখানে এটাকে যদি আমি গুণ হিসেবে লিখি, ভরবেগ কথাটাকে হচ্ছে ভর গুণিত বেগ, ভর গুণিত বেগ। অর্থাৎ একটা বস্তুর, ধরো এম ভরের একটা বস্তু, এই এম ভরের বস্তুটার উপরে আমি যদি একটা বল প্রয়োগ করে ইউ থেকে ভিতে ধরো বেগের পরিবর্তন করলাম, তাহলে এই বস্তুটার ভরবেগ কত না, এই বস্তুটার ভরবেগ হচ্ছে ভর গুণিত বেগ, তার মানে হচ্ছে এম ইউ। এই এম ভরের বস্তুটার তাহলে ভরবেগ কত, এম গুণিত ভি। অর্থাৎ ভরবেগ জিনিসটা হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি যে একটা ছোট পাথর আর একটা বড় পাথরের চাই, দুটোর এখানে দেখো যে বস্তুটার ভর কম, আমি যদি দুটোকেই যদি একই রকমভাবে মানে গতিবেগটা দিতে চাই, তাহলে ভেলোসিটি যদি একই রকম হতে হয়, তাহলে দেখো যে বড় বস্তু তাকে নিশ্চয়ই আমাদের বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয়। ধরো ছোট পাথরের টুকরো, সেটা আমি সহজেই ঢিল ছোড়ার মতো করে ছুটতে পারছি, কিন্তু একটা বড় বস্তু, বড় পাথরের চাই, সেটাকে আমি ঢিল ছোড়ার মতো করে ছুটতে পারবো না। সেটাকে ছুটতে গেলে কি আমাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে কেন না, ওই বস্তুটার ভরটা অনেক বেশি বলে, ভর অনেক বেশি বলে অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। এখন তাহলে এখানে দেখো আবার কীরকম উল্টো জিনিস হতে পারে। কীরকম, ধরো ওই বড় পাথরটা যখন গড়িয়ে যেয়ে কোথাও ধাক্কা মারছে, তখন সে যে বল প্রয়োগ করছে, সেই পাথরটা যে যখন ওই রকম ওই একই গতিবেগে যে যদি ধাক্কা মারে, ততটা বল প্রয়োগ করতে পারবে না। ধরো একটা মোটরসাইকেল যখন হয়তো জোরে আসছে, জোরে এসে পরে একটা দেওয়ালে ধাক্কা মারলো, তার মানে ওখানে কি আছে, ওখানে ধরো মোটরসাইকেলটার ভরও বেশি আর বেগও বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে। এবার ধরো একটা সাইকেলে কেউ এসে দেওয়ালে ধাক্কা মারলো বা একটা মানুষকে ধাক্কা মারলো, সাইকেলে এসে ধাক্কা মারলে সাইকেলের ভরটা কম, বেগটাও কম। তা আমরা কী দেখি, সাইকেলে ধাক্কা মারলে হয়তো দেওয়ালটা ভেঙে পড়ে যাবে না, বা হয়তো লোকটা একেবারে স্পট ডেথ নাও হয়ে যেতে পারে। কিন্তু মোটরসাইকেলে দেওয়ালে যদি ধাক্কা মারে, দেওয়ালটা হয়তো ভেঙে যেতে পারে বা মোটরসাইকেলটা হয়তো ধাক্কা পেয়ে ভেঙে যেতে পারে। তার মানে এখানে কি হচ্ছে, মোটরসাইকেলের ক্ষেত্রে এ বেশি বল প্রয়োগ করতে পারছে। তাহলে এখানে ভরবেগটা কি জিনিস হলো, ভরবেগটা হলো ভর গুণিত বেগ। অর্থাৎ একটা ছোট বস্তুর ক্ষেত্রে যেমন এম ইন্টু ভি হতে পারে, সেরকম একটা বড় বস্তুর ক্ষেত্রে এম ভি হতে পারে। এবারে এই দুটো আবার সমান হতে পারে, বড় বস্তুর ভরবেগ আর ছোট বস্তুর ভরবেগ সমান হতে পারে। কীরকম, ধরো বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে যখন, তখন গুলিটা তো, যেটা বন্দুকের গুলিটা, সেই গুলিটা দেখবে খুব ছোট সাইজ, কিন্তু এটা কি হচ্ছে,
এটা অনেক বেশি স্পিডে যাচ্ছে, সে যেখানে আঘাত করছে সেখানে কিন্তু একটা বৃহৎ মানের বল কিন্তু প্রয়োগ করতে পারছে। তার মানে কি, এর ভেলোসিটিটা তখন বেশি হয়ে যাচ্ছে। একটা খালি ট্রাক আর একটা ভর্তি ট্রাক, ধরো মাল বোঝাই করা ভর্তি ট্রাক, সেক্ষেত্রে খালি ট্রাকটা যদি কোথাও যেয়ে ধাক্কা মারে তাহলে যা ক্ষতি হবে, যদি ভর্তি ট্রাকটা যদি যেয়ে ধাক্কা মারে দেওয়ালে বা কোথাও, সেক্ষেত্রে কিন্তু বেশি ক্ষতি হবে। কারণ ওই ভর্তি যে লোড ট্রাকটা, সেই লোড ট্রাকটায় কিন্তু ভরবেগটা অনেক বেশি, অর্থাৎ সে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারছে। অর্থাৎ তাহলে ভরবেগ যার যত বেশি হবে, ভরবেগ যার যত বেশি হবে, সে তত কি করবে, সে তত বেশি বল প্রয়োগ করবে। ভরবেগ যত বেশি হবে তত বেশি বল প্রয়োগ করবে। সেটা ভরবেগটা এবারে দুদিক থেকে হতে পারে, কারো ভর বেশি বেগ কম, মানে গুণফলটাও হতে পারে, আবার কারো হয়তো ভর কম বেগ বেশি, সেক্ষেত্রেও ভরবেগ বেশি হতে পারে। যেমন ধরো তুমি একটা ট্রাক খুব আস্তে আস্তে যাচ্ছে, অথচ অনেক ভারী লোড বোঝাই আছে, খুব আস্তে আস্তে যাচ্ছে, যে একটা গাছে ধাক্কা মারলো, খুব আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে যে গাছটায় টাচ করে গেল, গাছটার কিছুই না হতে পারে। আবার হয়তো একটা মোটর সাইকেল খুব স্পিডে আসছে, মোটর সাইকেল নিশ্চয়ই হালকা কিন্তু খুব স্পিডে আসছে, এসে গাছটায় ধাক্কা মারলো, দেখা যাবে গাছটা ভেঙে যেতে পারে। তার মানে কি না, ওই যে মোটর সাইকেলটা হালকা ছিল কিন্তু ওর কী ছিল, বেগটা বেশি ছিল, অর্থাৎ তাহলে মোট তখন ভরবেগটা কী হয়ে যাচ্ছে, ভরবেগটা তখন বেশি হয়ে যাচ্ছে। আবার লোড ট্রাক অথচ ভেলোসিটি কম, সেক্ষেত্রে ভরবেগটা কম হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেমন ধরো সাইকেলের যদি তোমাদের অভিজ্ঞতা থাকে বুঝতে পারবে, ধরো তুমি সাইকেলটা চালিয়ে নিয়ে যাচ্ছ, যদি একজন তুমি যখন চালিয়ে নিয়ে যাচ্ছ সিঙ্গেল, তখন দেখবে কোনো একটা জায়গায় যদি ব্রেক করতে হয়, সেটা হয়তো বামে পড়েছো বা হয়তো সামনে কিছু পড়ে গেছে, তখন তুমি ব্রেক করতে হয়, তখন তুমি আস্তে ব্রেক করলে দেখবে সাইকেলটা হয় স্লো হয়ে গেছে কিংবা দাঁড়িয়ে গেছে। কিন্তু যদি তুমি দুজনকে চাপিয়ে নিয়ে যাও, মানে তুমি আরও একজনকে চাপিয়ে এসে ধরো, কারণ তোমার লোডটা বেড়ে গেছে, তখন দেখবে তুমি সাইকেলটাকে ব্রেক করতে গেলে তুমি জোরে ব্রেকটা করছো। তার মানে কি হচ্ছে, জোরে ব্রেকটা করছো মানে তুমি বেশি বল প্রয়োগ করছো, তার মানে তোমার তখন কী হয়ে গেছে, ভরবেগটা বেড়ে গেছে। তাহলে ভরবেগ এই কথাটা দুটো বিষয়ের উপরে নির্ভর করছে, ভরের উপরও নির্ভর করছে আর বেগের উপরও নির্ভর করছে। কোনো বস্তুর ভর যদি বেশি হয় আর বেগ যদি কম হয়, তাদের গুণফলটা কিন্তু বড় বস্তুর ভরের সাথে ছোট বস্তুর গুণফলের, মানে ছোট বেগের গুণফলের সাথেও আবার সমান হতে পারে। অর্থাৎ আমি এম, এটার যদি ভেলোসিটিটাকে ক্যাপিটাল ভি বলি, মানে বেশি বেগ বলি, এটার সাথে আবার বড় বস্তু এটাও হতে পারে। তার মানে এই দুটো বিষয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করছে ভরবেগটা কী। এবার তাহলে দেখো, সাধারণভাবে আমরা বলতে পারবো যে ভরবেগ এর একক তাহলে কী হবে না, যদি আমি সিজিএস পদ্ধতিতে নিই ভরের একক আর বেগের একক, তাহলে ভরের একক এখানে গ্রাম যদি হয় তাহলে গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড, এসআই পদ্ধতিতে নিলে কিলোগ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড, এপিএসে নিলে ফুট পাউন্ডার প্রতি সেকেন্ড। তাহলে এগুলো হলো আমাদের একক। তাহলে কি না, এমভি, এটা ভরের মাত্রা হচ্ছে এম আর ভেলোসিটির মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। এটা হলো আমাদের ভরবেগের ধারণা, ভরবেগ বিষয়টা কি, একক, মাত্রা, এগুলো আমরা জানলাম। এবার পরে আবার রয়েছে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের কতটা কি পরিবর্তন হয়, সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা পরে শিখছি। এরপর হচ্ছে যে বলের পরিমাপ, যেটা সেকেন্ড ল থেকে আমাদের নেক্সট যে জিনিসটা জানি যায় সেটা হচ্ছে বলের পরিমাপ। এখন দেখো, বলের
পরিমাপ, এটা আমাদের ভরবেগের ধারণা থেকে আমরা এই বলের পরিমাপটা করতে পারি। আমরা এই হিসেবটা হয়তো ক্লাস 9-এর সময় করেছিলাম, যে ধরো এই এম ভরের একটা বস্তু, এই বস্তুটার প্রাথমিক বেগ ইউ, আর এর উপরে পি মানের বা এফ মানের একটা বল প্রয়োগ করা হলো। সেই বল প্রয়োগের ফলে টি টাইম পর এই বস্তুটার বেগটা পরিবর্তিত হয়ে হলো ভি। তাহলে বস্তুটা দেখো, ভরটা কিন্তু, এই যে আমরা একটা কথা বলেছিলাম যে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর, দেখো এখানে ভরটা কিন্তু পরিবর্তন হয়নি, এম ভরের বস্তু এম ভরের বস্তুই আছে। তাহলে এম ভরের বস্তুটা ইউ বেগ থেকে ভি বেগে পরিবর্তিত হলো। তাহলে দেখো, আমরা যদি এখানে লিখি যে এই বস্তুটার প্রাথমিক ভরবেগ কত, এম ইউ, অন্তিম বেগ কত, মানে ভরবেগ কত, এম ভি। প্রাথমিক ভরবেগ এম ইউ, অন্তিম ভরবেগ এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত না এম ভি মাইনাস এম ইউ। এখন এম ভি মাইনাস এম ইউ হচ্ছে ভরবেগের পরিবর্তন। এরপরে তাহলে ভরবেগের পরিবর্তন এর হার যদি করি, ভরবেগের পরিবর্তনের হার, এই যে ভরবেগের পরিবর্তনের হার কথাটার মানে হচ্ছে, এটা হচ্ছে একক সময়ে কতটা ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে একক সময়ের ভরবেগের পরিবর্তনটা কত হলো না এম ভি মাইনাস এম ইউ বাই টি। অর্থাৎ এখানে যদি আমরা এমটাকে কমন নিই, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এবারে দেখো, আমরা এইখানে ভরটাকে আলাদা করে দিয়েছি, দেখো এইখানে কি চলে এলো, তাহলে এখানে চলে এসছে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময় অর্থাৎ বেগ পরিবর্তনের হার। এই বেগ পরিবর্তনের হার, এটাকে আমরা কি বলি, বেগ পরিবর্তনের হার, এটাকে বলি ত্বরণ। তা আমরা এটাকে এ দিয়ে বা অনেক বই হয়তো স্মল হাতের স্মল এফ দিয়ে ডিনোট করা হয়। তো এখন দেখো, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি দেখেছি না, সেকেন্ড ল থেকে পাচ্ছি, সেকেন্ড ল থেকে পাই যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ওই স্টেটমেন্টটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে পি, কোনো বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা যদি পি হয়, তাহলে পি প্রপোর্শনাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। এটা ছিল সেকেন্ড লয়ের স্টেটমেন্ট, যেটা বিবৃতিটা ছিল, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। তাহলে এখানে দেখো, পি প্রপোর্শনাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এটাকে যদি আমি এরকম করে লিখি, পি প্রপোর্শনাল টু যে ভি মাইনাস ইউ বাই টি, এটার মানেটা কি, এটা হচ্ছে ভর গুণিত বেগের পরিবর্তনের হার বা বেগ পরিবর্তনের হার। এই বেগ পরিবর্তনের হার, এই কথাটা হচ্ছে ত্বরণ। তার মানে এটা পি প্রপোর্শনাল টু এম ইন্টু এ। এটা যদি ভেক্টরিক্যালি লিখি, তাহলে পি প্রপোর্শনাল টু এম ইন্টু এ। এখন দেখো, এই যে এখানে একটা কথা আমরা তখন মুখস্থ করতাম যে পি সমান কে এম এ, তাহলে পি ইকুয়ালস টু এম এ যদি কে ইকুয়ালস টু 1 হয়। এই কে ইকুয়ালস টু 1 কন্ডিশনটা আমরা কি লিখতাম, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কে ইকুয়ালস টু 1 কন্ডিশনটা কীভাবে নিতাম না, তখন নিতাম এরকমভাবে, বলতাম সেটাকে যে একক ভরের, এটা যদি ইউনিট, একক ভরের কোনো বস্তুর উপরে, একক ভরের কোনো বস্তুর উপরে একক বল প্রয়োগ করে যদি একক ত্বরণ সৃষ্টি করা যায়, একক ভরের কোনো বস্তুর উপরে একক মানের একটা বল প্রয়োগ করছি,
অর্থাৎ যদি আমি এরকমভাবে বলি যে 1 গ্রাম ভরের বস্তুর উপরে 1 ডাইন বল প্রয়োগ করলাম এবং তাতে যদি 1 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়। তার মানে এই যে একক কথাগুলো বলছি এখানে তাহলে সবগুলোই একক। তার মানে পি সমান 1, এম সমান 1, এ সমান 1 যদি হয় তাহলে তখন আমরা পেয়েছিলাম কে সমান 1। দেখো এখানে বসাও মানগুলো, পি সমান 1, কে এর মানটা জানা নাই, এম সমান 1, এ সমান 1। তার মানে এটা তখন লিখেছিলাম কে সমান 1। তার মানে তখন আমাদের সমীকরণটা চলে এসেছিল কি পি সমান এম ইন্টু এ। এটা আমার সেকেন্ড লয়ের গাণিতিক রূপ, নিউটনের দ্বিতীয় গতি সূত্রের গাণিতিক রূপ পি সমান এম ইন্টু এ। তার মানে এখানে দেখো এটা বল সমান ভর গুণিত ত্বরণ। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কোনো বস্তুর উপরে কতটা বল প্রয়োগ করব বা কতটা বল প্রযুক্ত হয়ে আছে সেটা আমরা কিন্তু এই ইকুয়েশনটা থেকে নির্ণয় করে নিতে পারছি। এখন এই যে এখানে যদি এই বলের যে সমীকরণটা পেলাম পি সমান এম এ, এই পি সমান এম এ সমীকরণে পি সমান এম এ সমীকরণ, এই সমীকরণটায় আমরা এখানে যখন বললাম যে পি সমান 1, এম সমান 1, কে সমান 1, এই এ সমান 1 হলে কে সমান 1 হয়। তার মানে এখানে দেখো আমি যদি উল্টো দিকে যদি বলি যে তাহলে এই বলটা তাহলে একক বল কি হিসেবে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের বলের মাত্রাটা যদি দেখি, বলের মাত্রা দেখো এম ইন্টু এ, তার মানে ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ মানে ভরের মাত্রা হচ্ছে এম আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হলো আমার ত্বরণের এই উপযুক্ত বলের মাত্রা। একক আমরা এখান থেকেও বলে দিতে পারি, যেখানে দেখো ভর, তার মানে সিজিএস পদ্ধতিতে যদি নিই তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, এল তার মানে এখানে সেন্টিমিটার, আর এখানে সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা সিজিএস পদ্ধতিতে বলের একক। এই এককটাকে আমরা আবার কি হিসেবে লিখি, এটাকে লিখি ডাইন। সেরকম এসআই বা এমকেএস পদ্ধতিতে যদি নিই তাহলে এখানে হচ্ছে কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। সেরকম এফপিএস নিলে পাউন্ডাল ফুট সেকেন্ড টু দি পাওয়ার -2। এগুলো হলো বলের মাত্রা এবং একক। এখন এই যে বলের একক যে ডাইন, যেটা আমি এখান থেকে বলতে চাইছিলাম, এখন যদি ডাইনের সংজ্ঞা বলতে হয় তাহলে এক ডাইন বল বলতে আমরা কি বুঝি, ডাইন কাকে বলে না, ডাইন কাকে বলে যদি পি সমান এম এ এই যে সমীকরণটা পেলাম এখান থেকে আমি এক ডাইন এর সংজ্ঞা চাইছি। এক ডাইনের সংজ্ঞা দেখো এখানে যদি এম ইকুয়ালস টু 1 হয়, এটা 1 কি হবে, 1 সিজিএস ইউনিট, ডাইনটা সিজিএস ইউনিট যেহেতু, তাহলে 1 গ্রাম। এম ইকুয়ালস টু 1 গ্রাম আর এ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় তাহলে দেখো সংজ্ঞা হিসেবে কি বলে যে 1 গ্রাম ভরের 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায় তাকে বলা হচ্ছে এক ডাইন বল। 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করে 1 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায় সেটা হচ্ছে এক ডাইন। সেরকম 1 নিউটন যদি বলি, 1 নিউটনের ক্ষেত্রে তখন ওটা কিলোগ্রামে হয়ে যাবে। তুমি এইখানে যে সমীকরণটা মুখস্থ যদি না থাকে তুমি এখান থেকেই বলতে পারছো যে তখন কি না 1 কেজি ভরের
কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে 1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা যায়। তাহলে 1 নিউটন সমান কি হয়ে গেল? 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে 1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে চাইছি আমি। তাহলে যে বলটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 1 নিউটন। এখান থেকে আমরা এগুলো ক্লাস 9-এ প্রাথমিক জিনিসগুলো পড়েছিলাম, যে এইখান থেকে নিউটন আর ডাইনের সম্পর্ক আমরা পেয়েছিলাম যে 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি সমান 10⁻³ গ্রাম গুণিত এখানে 1 সেন্টিমিটার মানে 10⁻² সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে সেকেন্ড স্কোয়ার যেটা কি আছে, শুধু এটা মিটারটাকে সেন্টিমিটারে করলাম, কিলোগ্রামটাকে গ্রাম করলাম। তাহলে এখানে কি হয়ে যায় 10⁵ গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তার মানে ওটা হয় ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে আমরা এখানে সেরকম যদি আমরা পাউন্ডাল যেটা এফপিএস পদ্ধতি যদি ইউনিটটা দেখি, তাহলে ওইরকম 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়, সেটা হচ্ছে তার 1 পাউন্ডাল ইউনিট। ঠিক আছে, এটা হলো আমাদের প্রাথমিক ধারণাগুলো এবং নিউটন, ডাইন, তারপর হচ্ছে পাউন্ডালের সংজ্ঞা হিসেবে আমরা এগুলো জানলাম।